হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? দুদিন পর আমাদের আজকে দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে বেশি কথা বাড়াবো না। আজকে দুটো ঘটনা আছে আর তোমরা থাম্বনেল দেখে অবভিয়াসলি বুঝতেই পারছো। তো চলো আমরা সোজা আজকে ঘটনায় যাই। দেখো, পুকুরে বা গঙ্গায় যে কোনো জায়গায় যদি কেউ জলে ডুবে যদি মারা যায় বা ধরো জলে ডুবে সে আত্মহত্যা করলো, ঠিক আছে, তো তার থেকে আমার মনে হয় কষ্ট আর কোনো মৃত্যুতে নেই। কারণ আমিও একবার খুব মনে পড়ে, ছোটবেলায় তখন ওই 7-8 বছর বয়স, বাবার সাথে পুকুরে যেতাম। আমাদের কাছেই পুকুর আছে, তো এখন আর যাই না, অনেক বছরই যাই না। তো ওই পুকুরে যেতাম স্নান করতে, ওই কখনো কখনো। তো বাবা অফিস থেকে যখন বাড়িতে থাকতেন, সানডে করে বাবার সাথে যেতাম। একবার ওরকম গিয়ে না যেন আমিও জলে ডুবে যাচ্ছিলাম, সাঁতার পারতাম কিন্তু অনেকটা জলের মধ্যে চলে যাই। ব্যাক করে যখন আসবো তখন কোথাও যেন মানে আমি হাঁপিয়ে উঠেছিলাম। যাই হোক, তারপরে কোনো রকমে বাবা আমাকে বললো, কি রে কি হয়েছে? বাবা আমার পাশে পাশে ছিল, তাই আমি এটা অনুভব করতে পারি যারা জলে ডুবে মারা যায় সেই মৃত্যুটা খুব কষ্টদায়ক হয়, খুব বেদনাদায়ক। কারণ মৃত্যুটাই হচ্ছে একটা মর্মান্তিক শোক, আর সেখানে যদি এত কষ্ট হয় তার কোনো প্রশ্নই ওঠে না। তো এবার আমরা সোজা যাব ঘটনায়। আমাদের এক বোন তার ভাইয়ের একটা বেদনাদায়ক ঘটনা শেয়ার করে। বলে, দিদি ভাই, আমার ভাই মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ সবে মাত্র উঠেছে, প্রস্তুতি নিয়েছে। দিয়ে বাড়িতে খুব আনন্দ, ভাই খুব ভালো ফার্স্ট ডিভিশনে খুব ভালো মার্কস নিয়ে ভাই পাস করেছে। তো আমাদের বোন যে ঘটনাটা পাঠায়, বোন জানায়, দিদি ভাই, আমার ভাইয়ের মৃত্যুটাও জলে ডুবেই হয়। খুব মর্মান্তিক একটা ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর একটা মৃত্যু, যা আমাদের সেই দিনটা প্রতি কটা মানুষকে না দিদি ভাই মেরে ফেলেছিল। আমার ভাই পড়াশোনায় এত ভালো ছিল, এত মেধাবী ছিল দিদি ভাই। আমার ভাই যে ওরকম ভাবে মানে ও যে মারা যাবে, আর ও সাঁতার পারতো, ও যে সাঁতার পারতো না তা না, কিন্তু পরে যখন পুলিশ কেস হয়, আমরা কিন্তু এইসব না কিছু ধারণা করিনি দিদি ভাই, যে এইসব পুলিশ কেস করতে হবে বা পুলিশ এইসব কিচ্ছু ধারণা করিনি। আমাদের পাশের বাড়ি থেকে এক কাকা আছে, ও কাকা আমার মাকে বলল, তোমার ছেলে তো জলে ডুবে মরার ছেলে না, ও এত ভালো সাঁতার পারে, ও জলে ডুবে যায় কি করে? আর সেই পুকুরে যখন স্নান করছিল তখন তো তোমার ছেলে একা ছিল না, সাথে ওর 6-7টা বন্ধু ছিল, তারপরে পাড়ার কিছু বয়স্ক লোকও ছিল যারা স্নান করছিল। তাহলে ওখানে ছেলেটা জলে ডুবে মারা গেল, কোনো রকম কোনো কিছু কেউ দেখলো না, এটা কিভাবে পসিবল? তখন আমার মা নড়ে চড়ে বসে। মা তখন বললো, হ্যাঁ তাই তো, এটা কি করে হয়? হতে পারে যে না এটা মৃত্যু না, এটা হতে পারে যে মার্ডার কেস। তখন আমার মা পুলিশ থানা করে ওই কাকুর কথা শুনে। আমার বাবার তো মাথার কোনো ঠিক নেই, বাবা পুরো মানে মানে ওই অজ্ঞানের মতো। তখন যখন পুলিশ থানা করে তখন পুলিশ আসে। যখন পুলিশ আসলো তখন পুলিশ যা ইনভেস্টিগেট করে তাতে বোঝা যায় যে আমার ভাইকে অ্যাকচুয়ালি মার্ডার করা হয়েছে। আমার ভাই যেটা সবাই আমরা ভাবছিলাম যে জলে ডুবে গেছে, ওটা ভুল, আমার ভাইকে মার্ডার করা হয়েছে। এবার তাও কে মার্ডার করেছে সেইটা কিন্তু আমরা মানে তখনও পর্যন্ত একটু আমাদের কাছে কোনো খোঁজ নেই, পুলিশও তদন্ত করে পাচ্ছে না। কারণ অনেকে ছিল, কে এবার 7জনকে জেরা করছে, তাদের বাড়ির লোককে জেরা করছে, কিন্তু একই জিনিস একটা মানুষের উপরে একটা তুমি মানে তখন সন্দেহটা করবে, সেই মানুষটা সন্দেহর মতো হলে তবে তো তুমি সন্দেহটা করবে। কিন্তু এখানে তো প্রত্যেকটা মানুষকে একই রকম পাচ্ছে, তো সন্দেহ করার কোনো জায়গাই নেই। তো বলছে যে কি হবে, কি করা যাবে, মানে যে অ্যাকচুয়ালিও করেছে কাজটা, কেউ তো করেছে, এবার কেউ তো বলছে না। এবার পার্সোনালি আমার মা, আমার বাবা, আমি ওর বন্ধুদের সাথে পার্সোনালি গিয়ে গিয়ে ওদের বাড়িতে প্রত্যেক দিন একদিন করে সবার বাড়ি যেতাম ঘুরে ঘুরে। মানে 1 থেকে 8 জন বন্ধু হয়ে যাচ্ছে, আবার
এক থেকে আবার 8 শুরু করছি। মানে এরকম ভাবে এক একটা বন্ধুর বাড়ি 2বার 3বার করে গেছি শুধু সত্যিটা জানার জন্য। কিন্তু সবাই একই কথা বলে, সবাই এক কথা বলে। তো যাই হোক, ভাই মারা গেল। ভাইয়ের বডি পাওয়া গেছিল পরের দিনই। পুলিশ এসেই সেগুলো সব রেস্কিউ করে দিয়ে। যখন 1.5 মাস ভাইয়ের মৃত্যুর, মা একদিন সন্ধ্যাবেলা খুব কাঁদছিল বসে। বাড়িতে কারেন্ট নেই, লোডশেডিং হয়ে গেছে, মা খুব কাঁদছে বসে। আমি মাকে বোঝাচ্ছি, মা কেঁদো না। মা সবসময় কাঁদতো, কারণ ওই সময়টা আমার ভাই মাঠ থেকে খেলে বাড়ি ঢুকতো, আর এসেই ও কি করতো, ওর হাতের যে ফুটবলটা থাকতো ওই বলটা নিয়ে এসেই মায়ের গায়ের মধ্যে, মানে ওই বলটা ধুয়ে নিয়ে আসতো, জলটা থাকতো তো বলের গায়ে, ওইটা মায়ের শাড়ির আঁচল দিয়ে মুছতো। আর মা চিৎকার করতো, তোর ময়লা বল তুই নিয়ে এসে আমার গায়ে মুছছিস। তখন বলতো যে মা আমি বল ধুয়ে এনেছি, ধুয়েই আনতো। তারপরেও কিন্তু ওরকম দুষ্টুমি করতো। তো মা ওই জিনিসটা সেদিন খুব মনে করছে, খুব কাঁদছে মা ঝরে। কেন ওই সময়টা ভাই আসতো, একটা মর্মান্তিক সত্যি। মানে আমি বলবো ভগবানের কাছে যে প্রার্থনা করি এরকম যেন কারোর সাথে না হয়। তো তখন আমাদের বোন বলছে, দিদি ভাই মাকে আমি বোঝাই। মা সে কাঁদতে কাঁদতে মানে সে হেঁচকি উঠে গেছে, এত মা কাঁদছে, মানে খুব কাঁদছিল। মানে ভাই যেদিনকে মারা গেছে, ভাইয়ের ডেড বডিটা পাওয়া যায়, আমার মা এত কাঁদেনি যা সেদিনকে মা কাঁদছে। যাই হোক, তারপর মাকে বুঝালাম, মা চুপ করছিল না। বাবা তো মুদিখানা দোকান, বাবাকে ফোন করলাম, করে বললাম বাবা বাড়ি এসো, বাবা বাড়ি এসো, তোমার সাথে কিছু কথা আছে। মা খুব কান্নাকাটি করছে। বাবা বললো আমাকে হাতে সময় লাগবে, ঘন্টাখানেক তো লাগবে, কারণ বাবার মুদিখানা দোকান, লেবার কারিগর আছে, ওদেরকে বলবে জিনিসপত্র ঢোকা গুছিয়ে কাছিয়ে নিয়ে তো বেরোতে হবে। তাই বাবা বললো যে একটু সময় দে, কাজটা করে আমি ঢুকছি। তো বাবা 1 ঘন্টা পর আসে, তখনও মা কাঁদছে। মা কাঁদতে কাঁদতে মানে পুরো মানে অজ্ঞানের মতো হয়ে গেছে। একটু চুপ করে আবার শুরু হয়, মানে সেদিন এত কাঁদছে, মানে ভাইয়ের কথা খুব মনে পড়ছে মায়ের। তো যাই হোক, বাবা তখন মাকে বোঝালো, সব বললো যে দেখো এরকম করো না, ও তো একটা জায়গায় রয়েছে। মৃত্যুর পর মানুষ তো আর মানে মায়া ত্যাগ রাখতে চায় না, মায়া ত্যাগ করে সে বেরিয়ে যেতে চায় অন্য জগতে। যদি বারবার কাঁদো, যদি বারবার মনে করো, তাহলে তো ও যেতে পারবে না, ও তো বারবার ফিরে ফিরে আসবে না। তখন মা তো বুঝতে চাইছে না, মায়ের মন না, মায়ের মন অত সহজে বোঝে না। বাবা মানে যতটা কষ্ট পায় প্রকাশ না করতে পারলেও বাবা শান্ত হয়ে যায়, মনে আগুন জ্বললেও উপর দিয়ে দেখায় আমি শান্ত। কিন্তু মা না সেই জিনিসটা পারে না। তো মা তখনও কাঁদছে। তখন বাবা বললো দূর, আমি কান্না বন্ধ না করলে এক্ষুনি ঘর দিয়ে বেরিয়ে যাব, ঘর দিয়ে বেরিয়ে যাব, তুমি কাঁদো, যত খুশি কাঁদো, আমি ঘর দিয়ে বেরিয়ে যাব। তখন মা চুপ করে, মাকে বোঝাই। বোন বলছে দিদি ভাই জানি না, সেই দিন রাত দিয়ে স্বপ্নে আমার ভাইকে আমি দেখতাম সেই দিন রাত দিয়ে। বোন বলছে দিদি ভাই 1.5 মাস হয়েছে আমার ভাই মারা গেছে, কোনো কিছু কিন্তু দেখিনি, কিচ্ছু ওসব ভাবিও নি, মনেও আসেনি। যেদিন মা এত কাঁদলো, প্রায় 3 ঘন্টার উপর মা কেঁদেছে, মানে একদম বেহুশ হয়ে যাবার মতো, মায়ের চোখের জল যেন থামছে না। তো সেই দিন রাত থেকে ভাইকে আমি স্বপ্নে না, আমি বাস্তবে ভাইকে দেখতাম, ভাইকে দেখা শুরু করলো। প্রথম আমি রাতের বেলা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে শুয়ে আছি। তা আমাকে আমার বাবা এসে বলল যে তোর মা ঘুমিয়ে পড়েছে, তুই একটা কাজ কর, রান্নাঘরে গিয়ে যদি তোর ঘুম আসে ঘুমিয়ে পড়। বা রাতের বেলা আমি বই পড়ি, বাবা বললো তুই যদি পড়িস তাহলে পড়, যদি না এই দুটোর মধ্যে একটাও করিস তাহলে গিয়ে রান্নাঘরে বাসনগুলো রাখা আছে মেজে নিস। কারণ বোন আমার মতো, আমি শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো, বাড়িতে জল যদি ঢুকে যায় রান্নাঘরে, তোমরা জানো প্রচুর বৃষ্টি হলে, তাও কিন্তু আমার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমি রাতে বাসন মেজেই শোবো। সে হয়তো বছরে 1 দিন হয় যে মাজলাম না, হয়তো খুব শরীর খারাপ উঠতে পারছি না তাহলে, এছাড়া কিন্তু বাসন না মেজে কোনো দিন আমি ঘুমাই না। তো সেরকম বোনদের বাড়িও তাই,
যেই ধরনের বোনের মা কাঁদতে কাঁদতে একটুখানি শরীর দুর্বল হয়েছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো বাবা বলে, বোন বলছে, দিদি ভাই আমি বাবাকে বললাম যে ঠিক আছে আমার তো ঘুম পেয়েছিল, কিন্তু আমি বাসনটা মেজে এসে শুয়ে পড়ছি, এখন আর বাবা করবো না। তো বলে বোন বাসন ধুতে যায়, অনেক বাসন। বলছে দিদি ভাই অনেক বাসনই ছিল, বাসনগুলো ধুতে যায়। মা প্রত্যেকদিন ধরে, মায়ের কাছে তো কোনো ব্যাপার না, আমি তো করি না, আমার কাছে অনেক বাসন। বলছে আমি ভিতরে ঢুকলাম, রান্নাঘরে ঢুকে আমি বাসন মাজছি, ঠিক ভাই মানে যেরকম জীবিত অবস্থায় না, ও সবসময় মানে আমার সাথে বদমাইশি করতো। এসে কোনো দিয়ে ধাক্কা মেরে দিত পিঠের মধ্যে, ধাক্কা দিয়ে হাতে করে চলে যেত। আমি অনেক সময় ধরো মা রান্না করছে, বোন বলে আমি পাশে দাঁড়িয়ে আটা মাখছি, মা বলছে আটাটা মেখে দে রান্নাঘরে, ও এসে এরকম ধাক্কা মারতো, মায়ের গায়ের মধ্যে গিয়ে পড়তাম। মা আবার এই নিয়ে চিৎকার করতো, মানে দুষ্টুমি করতে, এগুলো খুব দুষ্টু ছিল। তো আমাকে যেন কেউ ওরকম একটা ধাক্কা যেন আমার গায়ে লাগলো। আমি পেছনে চমকে তাকিয়ে দেখলাম যে ভাই তো আমার নেই, ভাই তো এরকম করতো, ধাক্কাটা কে মারলো। তারপর হলো মনের ভুল, মনের ভুল ভেবে ভেবে ভুলেও গেলাম। আবার বাসন মাজছি, এক এক করে মাজছি, ধুচ্ছি, আর বাসন রাখার জায়গার ঝুড়িটায় রাখছি। হঠাৎ আমাকে বলল, এ দিদি জল দে তো। পুরো মানে আমার ভাইয়ের গলা, ভাই যেরকম কথা বলতো খুব তাড়াতাড়ি, পুরো ভাইয়ের গলা, ভাইয়ের পুরো পুরো বললো দিদি জল দে তো এক গ্লাস। আমি না পুরো যে বাসন ধুচ্ছিলাম, আমি বেসিন ওরকম রাখা, জল পড়ছে, আমি না মানে অবাক হয়ে মানে যে দিক থেকে আওয়াজটা আসলো না আমার ভাইয়ের, আমি ওইদিকে তাকিয়ে রয়েছি যে ভাইয়ের ডাকটা আসলো কোথা দিয়ে। আমি অদ্ভুত ভাবে ওইদিকে তাকিয়ে রয়েছি যে ভাইয়ের আওয়াজটা আসলো কোথা থেকে, ভাই তো মারা গেছে। আমি ছুটতে মায়ের কাছে যাই, যেতেই ঢুকতে বাবা বললো মাকে ডাকিস না, মা ঘুমাচ্ছে, মাকে ডাকিস না, মায়ের শরীরটা ভালো না, অনেক কেঁদেছে তো, কি হয়েছে। আমি তখন বাবাকে বললাম, বাবা তুমি জানো কি হয়েছে? বাবা বললো বল কি হয়েছে। আমি তখন বললাম, জানো বাবা তোমাকে কি বলবো, আমি এরকম একবার ধাক্কা খাই যেরকম ভাই করতো ইয়ার্কি করে, আর ভাইয়ের গলার আওয়াজ পেয়েছি। আমার বাবা বলছে তুই কি পাগল হয়ে গেছিস, ভাইয়ের গলার আওয়াজ তুই কোথা দিয়ে পাবি, 1.5 বছর হচ্ছে ভাই মারা গেছে, আর ভাইয়ের জন্য কেঁদে কেঁদে মায়ের জ্বর, মা অস্থির হচ্ছে, তুই ভাইয়ের ভাই ধাক্কা দিয়েছে, ভাইয়ের গলার আওয়াজ পেয়েছিস, কেন এইসব বলছিস বাড়িতে, মাটা শুনলে আরো কাঁদবে, আরো অস্থির হবে, সব বলিস না। আমি বললাম আমি মিথ্যা কথা তো বলছি না, আমি তো সত্যি কথা বলছি। বলছে না এসব বলিস না, এসব বলিস না, যা হচ্ছে নিজের মধ্যে রাখ, মাকে বলবি না। এই যে কথাটা বাবা বলল, দিনের পর দিন ভাই তুই এসছিস, ভাই এ ভাই তুই আমাকে দেখা দিস না কেন, ভাই ভাই সামনে আয়, ভাই মা তোর জন্য কত কাঁদে, ভাই। আমি বলেই যেতাম, কন্টিনিউ কথা বলে যেতাম, কিন্তু কোথায় ভাই, ওই একবার বলে চুপ হয়ে যেত, আর কোনো সারা শব্দ পেতাম না। ভাইয়ের একবার বলে পুরো চুপ। এরকম করে দিনের পর দিন লাগাতার, একটার পর একটা, দিনের পর দিন, প্রত্যেকটা রাতে কোনোদিন ভাই এসে বলতো যে কিরে দিদি আমাকে তোরা মনে করিস খুব না, আমিও তোদের খুব মনে করি। কোনো সময় এসে বলতো, এরকম যখন বলতো না, তখন আমার মা আমাকে বলল, একদিন মাকে না পেরে না সব বলে দিলাম। একদিন ভাই স্বপ্নে এসে খুব কাঁদছিল, খুব কাঁদছে, এতদিন বলিনি, প্রায় 15-16 দিন ধরে এরকম চলছে, বলিনি, বাবা বলেছিল বলবি না, কারণ মা খুব ক্রিটিক্যাল একটা সিরিয়াস অবস্থায় চলে যেত, যার জন্য চুপচাপ থাকতাম, বলতাম না। তো সেই দিনকে হঠাৎ ভাই রাতের বেলা এসে খুব কাঁদে। আমি বলছি ভাই তুই কাঁদছিস কেন, কাঁদছিস কেন? তখন কোনো মানে ভাইকে দেখতে পেতাম না, কিন্তু কথা শুনতাম, ভাইয়ের কান্নার শব্দ পেতাম, দেখতে পেতাম না। ভাই খুব কাঁদছে। আমি সকালবেলা সব বলে দিই যে মা এরকম এরকম স্বপ্ন দেখেছি। তখন আমার মা বলল, তার মানে তোর ভাই ঠিক ভালো নেই, ওর জন্য ওর ঠিক ভালো নেই। তখন আমি বললাম যে মা কি করা যাবে, মা তুমি বলো না মা। তখন মা আমাকে নিয়ে একজন আমাদের সামনাসামনি একজন আন্টি আছে, মায়ের বান্ধবী, সে আন্টি কিছু সুপার ন্যাচারাল পাওয়ার আছে,
আন্টিকে মা বলতে, তখন বলল ও অ্যাকচুয়ালি কাঁদছে কারণ ও জানতে চায় বা ও জানাতে চায় যে ওর মৃত্যুটা কার জন্য হয়েছে, কি কারণে হয়েছে। কারণ সুসাইড কিন্তু আসেনি, আর জলে ডুবেও মারা গেছে এরকম কিছু আসেনি, হার্ট অ্যাটাক হয়েছে। অনুমান করছিল যে ওকে মানে মার্ডার করা হয়েছে, এটা পুলিশও বলেছে, কিন্তু কে করেছে সেটা তখনও পর্যন্ত তদন্ত চলছে। যাই হোক, দিয়ে একটা সময় মানে অদ্ভুতভাবে বলছে, মা যখন বলে সেই আন্টির বাড়িতে গিয়ে, তখন আন্টি বলল তুমি তোমার ভাইয়ের সাথে কমিউনিকেট করো, তোমার ভাইয়ের সাথে কমিউনিকেট করো, তোমার ভাই যদি কিছু বলতে চায় তাহলে তোমার ভাইয়ের সাথে কথা বলো, হয়তো কিছু তোমাদের বলতে আসছে, এমনি আসছে না। তখন আমাদের বোনের মা বলে তোর ভাই আসলে তুই কথা বল। যখন কমিউনিকেট করে তখন একটা ছেলের নাম বলে, একটা ছেলের নাম বলে, ওই বান্ধবী ছিল যে, সরি বন্ধু ছিল যে 7টা না 8টা, ওর মধ্যে একটা ছেলের নাম বলে। তখন ওরা পুলিশকে জানায়। এবার ছেলের নাম বললে তো পুলিশকে জানালে পুলিশ তো তাকে তুলে নিয়ে যাবে না। যাই হোক, পুলিশকে তখন জানাতে পুলিশ তখন অনেক কিছু করার পর ছেলেটাকে নিয়ে যায়, বলে আমরা প্রমাণ পেয়েছি তুমি চলো ভাই। যখন নিয়ে যায় তখন নিয়ে গিয়ে ওকে যখন আটক করে ওর উপর টর্চারিং করে, যেগুলো পুলিশের করা দরকার ওরা করে, তখন ও নিজের মুখে স্বীকার করে যে হ্যাঁ ওকে আমি মার্ডার করেছি। কারণ কিরমভাবে মার্ডার করেছে, জলের নিচে থায়ের মধ্যে, জলের নিচে ওরা কি করতো, ওই কেউ কারোর জলের মধ্যে কাঁধে উঠে যেত, কাঁধে উঠে ওর কাঁধ থেকে জাম্প করতো, দেখবে অনেকে সমুদ্রে অনেকে পুকুরে গিয়ে এগুলো করে, কাঁধে উঠে জাম্প করে। তো ওর ভাই যে ছিল সে ছিল নিচে আর ওই ছেলেটা কাঁধে উঠেছিল। ও কি করে ওরকম করছিল, কেউ অতটা লক্ষ্য করেনি, দুপুর দিক ছিল। ও কি করেছে, ওই পুরো পায়ের এই দুটো যে থাই আছে, থাই দিয়ে ওর মুখটাকে এরকম ভাবে চেপে রেখেছিল, আর ও তো ছিল নিচে, কাঁধে তো বসেছিল। ও কিছু একটা তো হয়েছে, যাই হোক ওইভাবে ওকে মার্ডার করে, ও নিজের মুখে স্বীকার করে। বুঝতে পারছো, কারোর সাথে এতটা মিশো না, কাউকে এতটা বিশ্বাস করো না, এটাই ভালো। এই সমাজে কাউকে বিশ্বাস করার মতো জায়গা নেই। নিজের বাবাকে মাকে বিশ্বাস করা যায় না, নিজের সন্তানকেও বিশ্বাস করা যায় না, তো বাইরের লোক তো ছেড়েই দাও। একমাত্র বিশ্বাস করলে স্বয়ং ঈশ্বর পরমেশ্বরকে বিশ্বাস করো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার হাত ধরেই যেতে হবে, ঈশ্বরে বিশ্বাস করো। আমরা যতই যাই করি শেষকালে মৃত্যুর সময় ঈশ্বরের সমরাপন্ন আমরা সবাই হব, যে যেই ধর্মেই থাকুক না কেন। তাই ঈশ্বর চিরসত্য, ঈশ্বরকে ডাকো, ঈশ্বরকে সব সময় স্মরণ করো। প্রথম ঘটনাটা কেমন লাগলো? দ্বিতীয় ঘটনা যেটা তোমাদের বলবো, রিসেন্ট একটা ইন্টারভিউ থেকে পাওয়া ঘটনাটা আমি তোমাদের বলছি। আমাদের একজন বলিউডের খুব ভালো সুপারস্টার গোবিন্দার আজকে আমরা কথা বলবো। গোবিন্দাজি আমরা সবাই চিনি, ওনার পারফরমেন্স, ড্যান্স পারফরমেন্স তো অতুলনীয়, খুব সুন্দর। উনি একটা সময় অমিতাভ বচ্চনকেও মানে পেছনে ছেড়ে উঠে গেছিল অভিনয় জগতে। একটু দেখবে ওনার ইন্টারভিউ গুলো, খুব ভালো করে বুঝতে পারবে, এটা আমি বলছি না, আমি ইন্টারভিউ দেখে তারপর তোমাদের সাথে গুগলে সার্চ করে কথাটা বলছি, তোমরা সার্চ করেও দেখতে পারো। গোবিন্দাজির জীবনে একদম 80 কি 90 সময়, 80 কি 90 দশকের একটা ঘটনা উনি বলছিলেন সেদিন। আমি বলছেন উনি তো যখন শুটিং করতেন আস্তে আস্তে একটার পর একটা সুপার হিট মুভি দিচ্ছেন, তার সাথে সুপার হিট সং। ওই সময় প্রচুর শুটিং, একটা যখন মানুষ দেখবে ভাইরাল হয়ে যায়, ফেমাস হয়ে যায়, তখন দেখবে তাকে সব জায়গায় খুব ডাকে, তার প্রচারে সেই জায়গাটা প্রচার করে। এবছর তো কালী পুজো তো আমরা দেখেছি, ভালো ভালো ব্লগারদের ডেকে ডেকে অনেক পুজো প্যান্ডেলগুলো কিন্তু রিভিল করেছে, যাতে তাদের ইয়েতে তারা আসে প্যান্ডেলে। তো সেখানে
এই ট্রেনটা আগাগোড়াই হয়ে আসছে, ট্রেনটা আছে। তো বলছে এই ট্রেন্ডিং জিনিসটা রেখে সেদিন একটা শুটিং এ যায়, প্রচুর শুটিং এর চাপ। এবার আমরা সবাই জানি সবার এক একটা করে ভ্যানিটি থাকে। ভ্যানিটি মানে কি জানো তো, যেগুলো মেকআপ মানে গাড়ি থাকে, যে ওগুলো ভ্যানিটি গাড়ি বলে। তার মধ্যে তোমার ওয়াশরুম, একটা ছোট্ট সোফা, একটা বেড, একটা রিল্যাক্স নেওয়ার জন্য চেয়ার, দেন ভিতরে তুমি খাওয়া দাওয়া করতে পারবে, চেঞ্জ হতে পারবে, সবকিছু তো থাকে। তো আমিও দেখেছি সেই জিনিস। তো সেই ভ্যানিটিতে গোবিন্দাজি শুটিং করে, অর্ধেক শুটিং হওয়ার পর তো একটু ব্রেক দেয়, দিয়ে আবার শুটিং হয়, সারাদিন হতে থাকে, 10 মিনিট শুটিং হয়, 1 ঘন্টা রেস্ট। তা উনি গিয়ে ওনার ভ্যানে, যে ভ্যানিটি ছিল ওখানে উনি ভিতরে রয়েছেন। এবার ডিরেক্টর যখন শুটিং সেট একদম তৈরি হয়ে গেছে, ডিরেক্টর তখন গোবিন্দাজির যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল ওনাকে বলে যে जाओ जाके उसको बुला के लाओ, शूटिंग से तैयार है, आप शूट चालू करना है, उसको लेके आओ। सब आ गए। तो যে ছিল অ্যাসিস্ট্যান্ট সে যায়, সে গিয়ে দেখছে যে ভিতরে গোবিন্দাজি কথা বলছে। তো ভাবলো স্যার কি ঢুকবো, আর ঢোকাটা তো না বলে কখনোই হবে না। তো উনি কি করে, গেটে নক করে। দুবার যখন গেটে নক করে তখন সে যে মানে ম্যানেজার ছিল, তো ভাবছে স্যার তো ভিতরে কথা বলছেন, তো স্যারকে কি ডাকবো। তো মনে করে দুবার গেটে নক করেন। তো দেখছে স্যার ভিতরে কথাই বলে যাচ্ছে। তখন ভাবলো যে কার সাথে কেউ হয়তো এসছে। আর যেই সময়ের কথা বলছি সেই সময় কিন্তু মানে মোবাইল ফোনও ছিল না, আর সেই সময় তোমার হেডফোন এসব ছিল না, মোবাইল ফোনই ছিল না, তো হেডফোন কোথা দিয়ে থাকবে। তো ভাবছে কেউ হয়তো ভিতরে গেছে, ভ্যানিটির পার্সোনাল কথা হচ্ছে, হট করে তো ঢোকাটা উচিত না, স্যার যদি না বলে আসতে। তো এইদিকে আবার মানে ডিরেক্টরও ডেকেছে যে বুলাকে লে আও, সেট তৈয়ার হে, মানে সেখানে সবাই চলে গেছে, শুধু গোবিন্দাজি গেলে শুট শুরু হবে। তো সে তো একটা মানে মাঝখানে পড়ে গেছে। তখন সে কি করে, দরজাটা খুলে সে মুখটা ঢোকায়, পুরো শরীর ঢুকায়নি, মুখটা যখন একটু ঢুকিয়েছে ভ্যানিটির ভেতরে, তো দেখছে গোবিন্দাজি উপর দিকে তাকিয়ে কারোর সাথে হাত নেড়ে নেড়ে কথা বলছে। খুব মানে একটা মানুষ যেরকম মানুষের সাথে খুব কাছ থেকে খুব মানে কথা বলে না, কিছু একটা মনের কথা, সেরকম কিছু উপর দিকে তাকিয়ে বলছে। যখন উপর দিকে তাকিয়ে বলছে তখন না সে ভাবছে উপর দিকে কে আছে, উপর কে থাকবে, গোবিন্দাজি কিসকে সাথ বাত কর রही है। তো সে তখন উপরে ওঠে, উঠে সে যখন সোজাসুজি দেখছে কেউ নেই, সে কারোর সাথে হাওয়ায় একটা হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, অনেকক্ষণ ধরে কথা বলছে, কেন ম্যানেজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল এতক্ষণ। তখন বলছে স্যার আপ কিসসে বাত কর রহে হো। যখন বলেছে তখন গোবিন্দাজি দেখে খুব রেগে গেছে। তখন বলেছে মানে হিন্দিতে, তোমাকে কে সাহস দিয়েছে, তুমি নক না করে ঢুকেছো। তখন সে বলছে স্যার আপনাকে আমি নক করেছি, এদিকে ডিরেক্টর সাহেব আপনাকে ডাকছে বলে বাধ্য হয়ে ঢুকেছি। তখন গোবিন্দাজি বলছে যে তুমি এই কাজটা খুব খারাপ করেছো, হিন্দিতে খুব খারাপ করেছো, আজকে যা করেছো করেছো, তুমি আজকে যা করেছো করেছো, ফার্দার আর কোনো দিন তুমি এরকম কাজ করবে না। তখন বলছে স্যার আপ কাহা কিসকে সাথ বাত বল রহে হো। তখন বলছে तुम समझ नहीं पाओगे, ये मेरा मम्मी है, मैं मम्मी के साथ बात बोल रही हूँ। তখন যে ম্যানেজার ছিল সে রীতিমতো ওখানে ভয়তে বসে পড়ে, কারণ গোবিন্দাজির মাম্মি মারা গেছে তখন প্রায় 17-18 বছর আগে, মানে 17-18 বছর হয়ে গেছে আগে মারা গেছে। তো মায়ের সাথে কি করে কথা বলবে। আর এই শুটিং সেটে কথা বলাটা গোবিন্দাজির সেটা একদিনের ছিল না, প্রায় ম্যানেজার বা যারা মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, ড্যান্সার, অনেকেই অনেক সময় ভ্যানিটিতে যখন থাকতো একা, ডাকতে যখন যেত তখন দেখতো ভিতরে কথা বলছে, ভিতরে কারোর সাথে কথা বলছে। এবার যে বাইরে আছে সে তো জানে না এর আগে হয়তো কেউ ঢুকেছে, কারোর সাথে কোনো কাজের কথা হচ্ছে। তো সে এবার যেহেতু উনি মেকআপ করতে হবে, একটা সময় লাগবে, চাপ থাকলে তখন ডাকতে যেত, ডাকতে গেলে পারি তখন তো কিছু করার নেই, তারও তো ডাকতে হবে স্যারকে, নাহলে তো সে আবার ডিরেক্টরের কাছে মুখ খাবে। যার জন্য
অনেকে ওরকম গাড়ির মধ্যে ঢুকে গিয়ে ওরকম রুমের মধ্যে একা থাকতো, তো শুটিং সেটে একা থাকলে পারে মায়ের সাথে নাকি কথা বলতো। এটা অনেকেই উপলব্ধি করেছে। আর এটা গোবিন্দাজি নিজের মুখেই বলেছে, মেরা মাম্মি কে সাথ বাত বলতি হো, মেরা মাম্মি। তখন অনেকে বলেছে তোমার মা তো মারা গেছে, বলছে হ্যাঁ আমার মা মারা গেছে, কিন্তু মায়ের আত্মাটা আসে আমার সাথে, আবার মায়ের আত্মা কথা বলে। আর ওই সময় পর 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 সব সুপারহিট মুভি, সব সুপারহিট, যেরকম গান সেরকম মুভি, সেরকম অ্যাক্টিং, সেরকম ড্যান্সিং, সব ফাটাফাটি একদম ফাটিয়ে দিয়েছে। এই ছিল আমাদের দুটো ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানিও। এবার চলো আমরা কমেন্টগুলো পড়ি, দেখি তোমরা কারা কারা কমেন্ট করেছো। আমাদের প্রচুর কমেন্ট আছে। প্রথম কমেন্ট স্বপ্না বাজাল দিদিভাই করেছো, তারপর বং হিন্দু হেসেল, দত্ত চ্যানেল, সন্ধিয়া মণ্ডল, আচ্ছা তারপরে সুদীপ্ত ব্যানার্জি, তারপরে এমডি কেদার বলেছে দিদি নমস্কার, আশা করি ভালো আছেন দিদি, আমি বাংলাদেশ থেকে বলছি দিদি, আমি আপনার সাথে কিভাবে কলে কথা বলবো যদি বলেন অনেক হেল্প হবে। স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে ডিসকানেক্ট হচ্ছে, প্লিজ কিভাবে কথা বলবো জানাবেন। আমি হয়তো তোমাকে নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ করতে, অনলি হোয়াটসঅ্যাপ, এখানে নাম্বার দেওয়া রয়েছে, দেখে হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা সুদীপ্ত ব্যানার্জি, তারপরে পাপ্পু দে, তারপরে তারপরে অনুরাধা দাস বং হিন্দু হেসেল, আচ্ছা তারপরে সঙ্গীতা, আচ্ছা নীলিমা সিংহ, এস বেরা, অ্যাঞ্জেলিনা সোরেন, সন্ধিয়া মণ্ডল দিদি ভাই, তারপর দুটো পরপর কমেন্ট করেছো, তারপর আয়ান হালদার, রূপা দে, রূপা শেঠ, সুমিত্রা বিশ্বাস, প্যান্থার গেমিং বয়টি, তুমি তো ঘুমের ওষুধ পাচ্ছিলে না বলো, আজকে পেয়েছো, আশা করি দুটো ঘটনা খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। আচ্ছা তারপর আব্দুল হক ভাই, সোনিয়া মণ্ডল, তারপরে মিঠুন দাকে খুব ভালোবাসে সানিয়া, আচ্ছা পিন্টু ঘোষ, অঞ্জনা চক্রবর্তী, আচ্ছা তারপর কমেন্ট করেছো পূজা দাস, রীতা বেরা, গঙ্গা বৈরাগী, কিষাণু মান্না, বাংলাদেশ থেকে মিম, তারপর রূপসা শেঠ, তারপরে আমাদের পিয়ালি ভারদ্বাজ কমেন্ট করেছো, তারপরে সাহান ইয়াদব বলেছো ওই বাড়িটা কাদের কাছ থেকে কেনা হয়েছিল, ওই বাড়ির আসল মালিকই বা কোথায়, আসল মালিক ওই বাড়ির হয়তো আর নেই। তারপরে শান কমেন্ট করেছো, তারপর সোমা কমেন্ট করেছো, তারপর সন্ধিয়া মণ্ডল, রেখা অধিকারী, সুমনা ভট্টাচার্যা, সোমা দাস পরিবার থেকে, শ্রেয়াস পলই ভাই, শ্রেয়াস পালই, তারপর জল্পনা মজুমদার, সুজাতা দাস, মিঠু সাহা, তারপরে সিদ্ধার্থ পুরকায়াত, তারপর আমাদের পিয়ালি ভারদ্বাজ, পাপ্পু দে ভাই, কিং কোপরা খড়গপুর থেকে, আচ্ছা তারপর প্রদীপ দাস, পাপিয়া সান্নিয়াল, সুকান্ত কুমার পাল, তারপর কমেন্ট করেছো রূপলি চক্রবর্তী, তারপর জলি হাজরা দিদি ভাই, তারপরে স্বপ্না কমেন্ট করেছো, স্বপ্না বলেছো আজকে তোমার মুখ থেকে ইন্দুপুরি স্টুডিওর ভৌতিক ঘটনা শুনলাম, আমি বাইরে থেকেই দেখে মনে হতো জায়গাটা ভালো না, আমার মনের ভাবনা ঠিকই হয়েছে। একদম তাই, কারণ যে জায়গাটার কথা বলছো ইন্দুপুরি, ওই জায়গাটা আমি যখন ফার্স্ট ঢুকি না, তখন আমারও গিয়ে কোথাও না একটা ধাক্কা লেগেছিল যে জায়গাটা এইরকম কেন। একটা জায়গায় দেখো, আমরা তো যেহেতু মায়ের কাজ করি এখানে ওখানে যাই, তো আমরা বুঝতে পারি জায়গাটা যেন একটা অদ্ভুত রকমের একটা মানে ভয় যেন একটা ঢুকেই একটা মনের মধ্যে, তুমি যতই শরীর দিয়ে যাই ভাবো না কেন, মনের মধ্যে না একটা যেন ভয় ভয় কাজ করতে থাকে কোথাও। তারপরে ওখানে যে পরিবেশ, দিনের বেলায় জঙ্গল বাড়ির মধ্যে এরকম ভাবে ধরে নিয়েছে না, ওইদিকে রোদের মধ্যেও রোদ, অত সকাল 10টা তখন খটখটে, তখন দেখছি তাকিয়ে মানে এত রোদের মধ্যেও ওই জায়গাটা একটা ভয়ের একটা ছোঁয়া বুকে লাগছে। তাহলে সেই জায়গাটা সূর্য অস্ত যাওয়ার পর কি হতে পারে? ওখানে
যারা 16 বছর 18 বছর এক্সপিরিয়েন্স কাজ করছে শুটিং এর, তারাও পর্যন্ত বলছিল, মিঠুন দা বলে না, তারাও ওখানে বলছে অনেক অনেক অভিনেতা অভিনেত্রীর সাথে ওখানে অনেক রকম ঘটনা ঘটেছে। দেখো, তুমি যদি মন্দিরে বসো, আমার কাছে একটাই কথা তোমাদেরকে বোঝানোর জন্য, যারা একটুখানি নেগেটিভ কমেন্ট করতে করো, নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ নিয়ে থাকো, তাদের জন্য একটা কথা বলি। তুমি একটা মন্দিরে গেছো, মন্দিরে গিয়ে কিন্তু তোমার এক ফোঁটা বুকে ভয় লাগবে না। লাগবে কি? লাগবে না, কারণ ওটা পবিত্র জায়গা, ওখানে ভয়ের কোনো আস্থাই নেই। কিন্তু তুমি একটা পরিত্যক্ত, একটা পুরনো, একটা ভাঙা চোরা জঙ্গল, একটা কোনো জায়গায় যাও, তোমার বুকের মধ্যে একটা ভয় লাগবে। কেন ভয় লাগবে? সব জায়গা তো লাগে না। রাস্তা দিয়ে যখন তুমি কলকাতার হাঁটছো, তোমার তো ভয় লাগছে না। কোনো গ্রামের রাস্তা দিয়ে হাঁটছো, তোমার ভয় লাগছে না। প্রপার কলকাতার এমনও রাস্তা আছে যেখান থেকে তোমার ভয় লাগবে। গ্রাম্য পরিবেশও এমন জায়গা আছে ভয় লাগবে। কারণ কি জানো, সেই সেই জায়গায় বিশেষ বিশেষ জিনিস ওখানে আছে, থাকে, যার কারণে আমরা না বুঝলেও আমাদের মন, আমাদের মাইন্ড, আমাদের হার্ট, আমাদের যে শরীরের সিক্স সেন্স আমাদেরকে অনবরত বোঝাতে থাকে, এখান দিয়ে সরে যা, এখান দিয়ে সরে যা, এখান দিয়ে চলে যা, কারণ এখানে তোর বিপদ হতে পারে। সবার আগে আমাদের মন বলে দেয় যে এখানে যাবি না, এখানে তোর ক্ষতি হবে, এখানে যাবি না। আমাদের মন আগে আমাদের বুঝিয়ে দেয় এটা না করতে, ঠিক আছে? কিন্তু মন্দিরে যাও, কোনোদিন তোমার মন্দিরে ভয় লাগবে না। মন্দিরে গেলে কি, যত কষ্টের কথা মনে পড়ে, যত সামনের দিন, ফেলে আসা দিনগুলো মনে পড়ে, কারোর কথা মনে পড়ে। মন্দিরে গেলে, মন্দিরে গেলে ভয় পাই না তো। মন্দিরে গেলে কখনো আমাদের বুকের মতো ভয় লাগায় না যে বাবা কি আছে, কি বেরিয়ে আসবে, কি দেখবো। দেখবে, তাহলেই বুঝতে পারবে তোমরা। যাই হোক, অনেকগুলো কথা বললাম। আজকে এক বোনের বাড়ি গেছিলাম, সেই ভিডিও আমি অল্প করে কিছুটা ভিডিও ক্লিপস আমি তোমাদের সাথে অ্যাড করে দেবো। তো এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো। কালকে দেবো সকালবেলা। আর তোমরা কি তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কার কি প্রয়োজনে টিপস লাগবে অবশ্যই কমেন্ট করবে। সেই টিপস নিয়ে আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু। সবাই খুব ভালো থেকো।